22 আগস্ট 2016 সালে রাতের ভাত খাচ্ছিলাম। আপনার ক্ষমা করবেন, আমার মা নিয়ে কথা বলতে গেলে আমি আবেগ থামাতে পারি না। আমার মা ছিলেন আমার জীবনের শ্রেষ্ঠ বন্ধু। আমি আমার মার সাথে খেতে বসেছিলাম। এই সময় সরকারের গুন্ডা বাহিনী, আমি গুন্ডা বাহিনী এই জন্যই বলছি যে আইন প্রয়োগকারী সংস্থার লোক ওয়ারেন্ট ছাড়া, মামলা ছাড়া, ওয়ারেন্ট ছাড়া উঠিয়ে নিয়ে যাওয়া মানেই গুন্ডার কাজ। সুতরাং যেই করুক না কেন সে গুন্ডা, এবং এটা করেছে সরকারের যেই বাহিনী হোক, সরকারি গুন্ডা বাহিনী। সরকারের গুন্ডা বাহিনী আমার বাসায় আসে এবং তাদের মধ্যে যাকে আমার একজন অফিসার বলে মনে হয়েছে, আমি 30 বছর একটা বাহিনীতে চাকরি করেছি, আমি পোশাক দেখলে বলতে পারি কে অফিসার, কে নিম্ন পদবীর কর্মকর্তা। তো যাকে আমার অফিসার বলে মনে হয়েছে সে আমার সাথে অত্যন্ত দুর্ব্যবহার করেছে, আমাকে তুই করে কথা বলেছে, আমার সাথে চরম দুর্ব্যবহার করেছে। আমি তাদেরকে জানতে চেয়েছি আপনারা কারা, আপনাদের পরিচয় কি, আপনাদের পরিচয়পত্র দেখান। তারা আমার কথার জবাব দেয়নি। আমি বলেছি আপনারা আইন প্রয়োগকারী সংস্থা নাকি, আপনাদের আইন প্রয়োগকারী আপনারা পরিচয়পত্র দেখান। কোনো জবাব দেয়নি। আমি জিজ্ঞাসা করেছি আমার বিরুদ্ধে কোনো মামলা আছে, কোনো ওয়ারেন্ট আছে? মামলা ওয়ারেন্ট ছাড়া আমাকে আপনারা গ্রেফতার করতে পারেন না, আপনারা আমাকে উঠিয়ে নিয়ে যাবেন না, আপনাদের পরিচয়। তারা আবার কোনো কথার জবাব না দেখালে বলছে হাত দেন, হাত দেন, হাত দেন, হাত দেন, হাত করা হাতে নিয়ে বসে আছে, হাত দেন, হাত দেন, হাত দেন। এবং এই পর্যায়ে দ্যাট অফিসার একটা অসভ্য, তার পারিবারিক কোনো শিক্ষা আছে বলে আমি মনে করি না। কোনো ভদ্রলোকের মানুষ এরকম করতে পারে না। আমার মতো একজন ব্রিগেডিয়ার জেনারেলকে সে তুই তাকানি করে কথা বলেছে, সে মানে খালি আমার গায়ে হাত তুলে নিয়ে বাকি এমন দুর্ব্যবহার করেছে। এবং শেষ পর্যন্ত আমি আমার সম্মান বাঁচানোর জন্য আমি হাত উঠিয়ে দিচ্ছি, না হলে তারা আমার গায়ে হাত উঠিয়ে দিত। আমি হাত দিয়েছি, হাত বেঁধেছে, আমার চোখ বেঁধেছে, চোখ বেঁধে আমাকে নিচে গাড়িতে গিয়ে উঠিয়েছে, মাইক্রোবাসে নিয়ে উঠিয়েছে। এবং তখন পর্যন্ত আমি বলছি বারবার যে আমি সাবেক ব্রিগেডিয়ার জেনারেল, জানার অধিকার আছে, আপনারা কারা কেন নিচ্ছেন। তখন আমাকে তুই তাকারি করে কথা বলেছে, তোর সেনাবাহিনী, তোর এটা সেটা এইভাবে কথা বলেছে আমাকে। তারপরে গাড়িতে নিয়ে আমাকে মুখোশ পরিয়েছে। তারপরে তারা আমাকে বাড়ি থেকে নিয়ে গেল। এখন আমি ফিরে এসে আরও যা জানতে পারছি সেটা হলো তারা আমার স্ত্রীর সাথে চরম দুর্ব্যবহার করেছে, তাকেও তারা উঠিয়ে নিয়ে যেতে চেয়েছিল এবং তার সাথে চরম দুর্ব্যবহার করেছে। তাকে এক পর্যায়ে গায়ে হাত দেওয়ার মতো অবস্থা হয়েছিল। সে আমার মার গায়ে হাত জোরে ধরে বলেছে আমি একা যাবো না, নিতে হলে আমার মাকেও নিতে হবে। তারপরে তারা আমার মাকে, তাকে আর কিছু বলেনি। কিন্তু আমার বাসার যুবতী কাজের মেয়ে তার গায়ে হাত উঠিয়েছে। আমার বাসার যে দেখাশোনা করে আমাদের ম্যানেজার, তাকে মাঠে বাড়িতে ফেলে তার বুকের উপরে লাফিয়েছে। বাসার যত সিকিউরিটি গার্ড ছিল, দারোয়ান ছিল, যত কর্ম ছিল, তাদেরকে নির্মমভাবে তারা নির্যাতন করেছে। আমার বাসা তছনছ করে তারা আমরালেরই বাক্স সব কিছু তারা ভেঙে চুরে, তারা মোবাইল, কম্পিউটার আর যা ইচ্ছা তারা নিয়ে গিয়েছে। আলমারি, স্টিল আলমারিগুলো তারা ভেঙে ফেলেছে। এবং আমাদের বাসার রাস্তাটা 200 গজের গলির সামনে বন্ধ। মহল্লা কমিটি তারা সিসিটিভি দিয়ে আমাদের ওরা এলাকাটা কাভার করা আছে। তারা সিসি ক্যামেরাগুলি সব ভেঙে, যেখানে রেকর্ডার আছে সেই বাসায় গিয়ে দরজা ভেঙে তারা রেকর্ডার নিয়ে গিয়েছে এবং সমস্ত এলাকার ত্রাসের সৃষ্টি করে তারা আমাকে নিয়ে চলে গেল। প্রায় আমার চোখ বাঁধা, মুখ বাঁধা, মুখোশ পরা, আমার তো জানার কোনো উপায় নেই আমাকে কোথায় নিয়ে যাচ্ছে। ডানে বামে করে প্রায় ঘন্টাতে ড্রাইভ করে আমাকে একটা রুমে নিয়ে গেল। রুমে নিয়ে গিয়ে আমাকে তারা চোখ হাত খুলে দিল এবং আমাকে একটা পায়জামা দিল, একটা লুঙ্গি দিল, বলে আপনার কাপড় পাল্টে দেন। তো আমি কাপড় পাল্টিয়ে ওগুলো দিয়ে দিলাম। আমার প্যান্ট শার্ট পরানো ছিল, ওগুলো দিয়ে দিলাম। আমাকে আমার পায়ে আমার পরনে একটা স্যান্ডেল ছিল, যেটা আমার বাবা পড়তেন, আমার বাবার স্মৃতিস্বরূপ আমি স্যান্ডেলটা পড়তাম। তারা আমাকে একজন স্যান্ডেল দিল, আমার স্যান্ডেলটা নিয়ে যেতে গেলে আমি স্যান্ডেল নিতে দিইনি। আমি বলছি না, এটা আমার বাবার স্মৃতি, আমি এটা দেবো না। তারা অনেক জোরাজোরি করেছে, আমি বলছি না আপনারা দেবো না, আপনারা যা করতে পারেন, আমি আমার স্যান্ডেল দেবো না, এটা আমার বাবার স্মৃতি। তো শেষ পর্যন্ত তারা আমার স্যান্ডেল রাখতে দিয়েছে। তারপর আমাকে খাবার দিয়েছে তারা, এক প্লেট বিরিয়ানি। তখন কি বিরিয়ানি খাওয়ার মতো কোনো মানুষ থাকে? আমি খাবারের তো খাইনি তখন পর্যন্ত। আর বিরিয়ানি তো কেন, আমি তো তখন মৃত্যুর আশঙ্কা করছি। আমি গাড়িতে জিজ্ঞাসা করেছিলাম আপনারা কি আমাকে ক্রস ফায়ারের জন্য নিয়ে যাচ্ছেন? তো আমার পাশে থেকে একজন বললো না, আমাদের উপরস্থ কর্তৃপক্ষ আপনাদের কথা বলবে, কথা বলা শেষ হলে আপনাকে দিয়ে যাবো আমরা। রাতে আমাকে দিয়ে গেলো। আমি নামাজ আসায় আগে পড়েছিলাম। ভোর রাতের দিকে আমি টয়লেটে গিয়ে তাহাজ্জুদ উজু করে সে তাহাজ্জুদ নামাজ পড়লাম, ফজর নামাজ পড়লাম। আমার রুম থেকে আমাকে টয়লেটে নিয়ে যাওয়ার পথে প্রায় 50 কদম যেতে হতো। আমার 2 হাত বেঁধে, চোখ বেঁধে, তারপর মুখোশ পরিয়ে আমাকে নিয়ে যেত। টয়লেটের ভিতরে গিয়ে খুলে দিত। বাইরে দিয়ে তারা স্টিলের দরজা বন্ধ করে তালা মেরে রাখতো। আমার কাজ শেষ হলে আমি নক করলে তারা দরজা খুলে এসে আবার চোখ বেঁধে, হাত বেঁধে, মুখোশ পরিয়ে নিয়ে আসতো। রুমে এসে আমি তাহাজ্জুদ পড়লাম। তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে খুব কান্নাকাটি করলাম। আর সারা রাত তুমি এই আতঙ্কে আছে। পায়ের আওয়াজ শুনলে আমি মনে করছি এই বুঝে আমাকে ক্রস ফায়ার নিয়ে যাচ্ছে, এই বুঝে আমার ক্রস ফায়ার নিয়ে যাচ্ছে। তো আমাদের সে ঘুম মানে তো ক্রস ফায়ার, এটাই চিরাচরিত হয়ে আসছে। সারা রাত আমি তাহাজ্জুদে আল্লাহর কাছে চোখ ফেলে চোখের পানি ফেলে কান্না করলাম, আল্লাহ এই নামাজ যদি আমার শেষ নামাজ হয়, আর জালেমরা যদি আজকে আমাকে
তুমি যদি জালেমদের হাতে আমার মৃত্যু রেখে থাকো, তুমি আমাকে শহীদের মর্যাদা দিও, আর আমার লাশ যেন কুকুর বিড়াল না খায় আল্লাহ। আমার লাশটা অক্ষত অবস্থা আমার মাতৃ সন্তানদের কাছে পৌঁছে দিও। আমি তাহাজ্জুদের ফজরের নামাজ পড়ে দোয়া পড়ে বিছানায় শুলাম, চোখে তো ঘুম আসে না। আগের দিন দুপুরে খেয়েছি, এরপরে যে সারা রাত ঘুম নাই, খাবার নাই, মৃত্যুর আতঙ্ক। পরের দিন সকালে নাস্তা দিয়েছিল আমাকে, চা পড়ার ডিম ভাজি। নাস্তা খাওয়ার তো নাস্তার দিকে দেখলেই আমার চোখ দিয়ে ঝরঝর করে পানি বলে, কারণ আমি মাকে নিয়ে খেতে বসছিলাম, মাকে বা দুইয়ের সময় লোকমা খাইয়ে দিতাম। আমি বললাম এগুলো নিয়ে যান, আমি খাবো না। এরপরে 12টার দিকে হঠাৎ করে আমার মনে হলো আমার হাত পা সব খিচুনি আসছে, আমার মনে হলো আমি যেন মরে যাচ্ছি। আমার চোখ মুখ অন্ধকার হয়ে আসতে, আমি চিৎকার চেঁচামেচি শুরু করলাম। এরপরে আমি আর কিছু বলতে পারবো না। কতক্ষণ পরে আমার হুশ আসছে আমি বলতে পারবো না। আমি দেখলাম আমাকে আগে যে রুম নিয়েছিল তাতে অন্য আরেকটা রুমে, এবং আমার হাতে স্যালাইন দেওয়া। এবং এখন একজন আমাকে বললো যে আপনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন, এখন আপনাকে ওষুধ দিয়ে, আপনার প্রেশার খুব বেড়ে গিয়েছিল, আপনাকে প্রেশারের ওষুধ এবং ঘুমের ওষুধ দিয়ে আপনার ঘুম পাড়িয়ে রাখা হয়েছিল। যাই হোক, এভাবে প্রায় 6 দিন বা 7 দিন, আমার ঠিক মনে নেই, আমার এই অবস্থায় কাটতো। আমি যখন টয়লেটে যেতাম তখন ক্যানোলা লাগানো ছিল, ওটা করে দিতাম, আমি টয়লেটে যেতাম। খাবার দিত আমাকে 3 বেলা খাবার যাই দিত, রান্নার এত মান দেখলে আমার রান্নার ব্যাপারে আমার চেহারা দেখে আমার খেতে ইচ্ছে হতো না। আর চোখের খাবার সামনে বসলে আমার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তো, আমি খাবো কি। 6-7 দিন আমি বলতে গেলে না খাওয়াই, শুধু একটু চা খেতাম বা একটু পরোটা একটু পোনা টুকরা খেতাম, সাদা ভাত 2-1 লোকমা খেতাম। এভাবেই আমার 6-7 দিন গেল, স্যালাইনের উপরে ছিলাম। তারপরে 6-7 দিন পরে আমাকে প্রথম যে রুমে নিয়ে গিয়েছিল আবার সেই রুমে নিয়ে আসলো। তারপরে থেকে প্রতিদিনই বলছি, আপনারা বলছেন যে আমাকে আপনাদের অপরস্থ কথা বলবে, কোথায় তারা আসে না কেন, আসবে, ওনাদের সময় হলে আসবে, ওনাদের সময় হবে। আসলে এইভাবে দিন জুড়ে থাকলো। আমার তো খাওয়া দাওয়া কিছুই নাই, আস্তে আস্তে আমি শুকিয়ে যেতে থাকলাম। দাঁড়িয়ে নামাজ পড়ে আমার ক্ষমতা হারিয়ে ফেললাম, বসে নামাজ পড়া শুরু করলাম। পরে 1 মাস প্রায় না খাওয়া, আমি এই অবস্থায় এক পর্যায়ে আমি শুয়ে নামাজ পড়তে শুরু করলাম। আমি বসে নামাজ পড়ার আমার ক্ষমতা ছিল না। ঠিক 1 মাস পরের ঘটনা, 22শে আগস্ট রাতে নিয়ে গেল। 21শে আগস্ট রাত 11:50-এ আমাকে একজন এসে বললো যে আপনার সাথে আমাদের বড় ভাই কথা বলবে। তো বড় ভাই শব্দটা আমি প্রথম শুনলাম ওখানে। আমি বললাম বড় ভাই মানে আমাদের উপরস্থ কর্তৃপক্ষ। তো আমি বললাম তো বাংলাদেশের সকল ব্যাংক, বিমা প্রতিষ্ঠান, স্কুল কলেজ সবখানে তো উপরস্থ স্যার বলে, আপনারা কি বড় ভাই বলে আমাকে বোঝাতে চাচ্ছেন যে আপনার বেসামরিক প্রতিষ্ঠান? আমি 30 বছর একটা বাহিনীতে কাজ করেছি, এই ধরনের কাজ কি কোনো বেসামরিক প্রতিষ্ঠান করে? আপনারা আমাকে কি গর্ধব পেয়েছেন? যাই হোক, আমার রুম বন্ধ করে অন্ধকার করে দিল। অন্ধকার করে দিয়ে টর্চ লাইট নিয়ে একজন আসলেন। আমি তো তার চেহারা কিছু দেখার সুযোগ নেই, রুম অন্ধকার। আমার মাথার পিছনে উনি একটা চেয়ার নিয়ে বসলেন, বসে আমাকে বললেন খুব সংক্ষিপ্ত কথা, একটা অঘটন ঘটনের আশঙ্কায় আপনাকে আটক করা হয়েছিল, সে আশঙ্কাটা কেটে গেছে, আপনাকে এখন মুক্তি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আমি বলছি 21শে সেপ্টেম্বর রাত 11:50 কথা, আপনাকে এখন মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো আমি বললাম আমাকে মুক্তির জন্য কি আমার দিন গুনবো না ঘন্টা গুনবো? তো উনি বললেন যে আপনি একজন সেনাবাহিনীর সাবেক জেনারেল, আপনি জানেন আপনার সিদ্ধান্ত তো সর্বোচ্চ পর্যায় থেকে আসবে, আমার মতো ব্যক্তির পক্ষে এটা সিদ্ধান্ত তো সম্ভব না। এই কথা বলে উনি চলে গেলেন। এরপর থেকে আমি দিন গুনছি, কেউ মুক্তির কথা বলে না, কিছুই বলে না। প্রতিদিন দোয়া করি, নামাজ পড়ি, দোয়া করি, চোখের পানি ফেলে কান্নাকাটি করি, কোনো কথা